হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ভার্জিনিয়া উলফের একটা খুব ফেমাস স্পিচ, প্রফেশনস ফর উইমেন। এটা আমি সব মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি যে এটা যখন তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এটা জানবে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধুমাত্র জাস্ট পড়ে সেটাকে লিখে এলে হবে না, এটাকে তোমার লাইফে একটা ভ্যালু হিসেবে নিতে হবে। একটা রাইটার যখন কোনো লেখা লেখেন, সেটা তার জীবনের অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেই জিনিসটাকে ওনার লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে। তো এই লেখাটাতে ভার্জিনিয়া উলফ নিজের আর্লি লাইফের কথা ডেসক্রাইব করে যে উনি কিভাবে নিজের লাইফে লেখাটা শুরু করেছিলেন। সো লেটস স্টার্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্পিচ, যেটা ভার্জিনিয়া উলফ ওমেন সার্ভিস লিগ যখন ছিলেন সেখানে, তো সেখানে তিনি সেটা পড়েছিলেন। ওখানে যাওয়ার পর ওখানে আরো যে ওয়েমেনরা বসেছিলেন, তো ওনাদেরকে গিয়ে উনি বললেন যে এখানকার যে সেক্রেটারি আছে উনি আমাকে এখানে ইনভাইট করেছেন, যে আপনাদের সোসাইটির সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা যেটা চিন্তা সেটা হলো মেয়েদের এমপ্লয়মেন্টটা নিয়ে, মেয়েদের ইনকামের সোর্স কি হবে, কিভাবে সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করবে এইসব নিয়ে। তো এখানে ওই লিগের সেক্রেটারি আমাকে ডেকেছে আমার লাইফের এক্সপিরিয়েন্সটা যাতে শেয়ার করতে পারি সেই জন্য। উনি নিজের স্পিচটা এভাবে শুরু করেন যে হ্যাঁ, আমি একটা ওম্যান আর আমি কাজও করি। তবে তবে এটা বলা ঠিক হবে না যে আমি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আমি অনেক বেশি প্রফেশনাল, যে আমার অনেক কিছু বলার আছে। উনি বলেন যে এই যে পথ অবলম্বন করে যেটাতে আমরা চলছি, এই রাস্তাটা কিন্তু আমার দ্বারা তৈরি নয়। আমারও আগে অনেক মহিলা রাইটার্সরা আছেন যারা এই পথটাকে অলরেডি স্টার্ট করে ফেলেছেন। আমরা সেই পথেরই একটা পথিক, এবং বেশ স্ট্রাগল করতে হয়েছিল তাদের, যেমন জেন অস্টেন, হ্যারিয়েট মার্টিনো, জর্জ এলিয়েট এটসেট্রা। তো উনি এদেরকে মনে করে বলেন যে এনারা ছিলেন তারা সেই সব মানুষ যারা সত্যি স্ট্রাগল করেছেন আমাদের তুলনায়। উনি বলেন যে এইসব লেখকদের কথা, যাদের কথা উনি উল্লেখ করলেন, ওনাদের তো নিজেদের লেখাতে তাদের নামও লেখা অ্যালাউড ছিল না, আর লিখলে সেটা হয়তো কেউ পড়তোও না, বাট স্টিল তারা লিখে গেছিলেন। তবে আমি যবে থেকে এই প্রফেশনটাতে এসেছি তবে থেকে সেরকম কোনো প্রবলেম কিন্তু আমাকে ফেস করতে হয়নি। দেখো, সেভাবে দেখতে গেলে রাইটিং হলো এমন একটা প্রফেশন যেটাতে ফেম পাওয়া যায়, আর তাতে কোনো প্রবলেম সেভাবে অ্যারাইজ করে না, জাস্ট পেন চালাতেই হয় বেসিক্যালি। তো তাতে কোনো ফ্যামিলিতে কোনো কিছু এফেক্ট ফেলে না, বা এমন কোনো ইনভেস্টমেন্টও ছিল না যেটার জন্য তোমার ফ্যামিলির ওপরে প্রেশার পড়ুক বা কোনো ক্ষতি হয়ে যাক। মেবি হতে পারে যে এটা তার জন্যই হয়তো ফিমেলসরা এত বেশি সাকসেস পেয়েছিল। উলফ বলেন যে আহ, আমার ঠিক এরকমই ছিল গল্পটা। আমি জাস্ট পেনটাই চালিয়েছিলাম একটা খালি পেপারেতে, তারপরেই আমি কিন্তু অনেকটাই বেশি সাকসেস পেয়েছি। উনি বলেন যে প্রথম যে ক্যারিয়ারটা আমি চুজ করেছিলাম সেটা ছিল জার্নালিজমের। উনি যে লেখাটা লিখেছিলেন উনি বলেন যে আমি সেটা একটা এনভেলপে প্যাক করে পোস্ট করে দিয়েছিলাম। উনি বলেন যে এনভেলপে পাঠিয়ে আমি পোস্ট করলাম, তারপরে আমি জার্নালিজমের জবটা পেয়ে গেলাম। ওনার লেখার দৌরান নেক্সট মান্থ একটা এডিটর তাকে 1 penny and 6 pence একটা চেক লিখে পাঠান। পয়সা পেয়েছিলাম আমার প্রথম রিভিউ এর জন্য, সেটা ছিল আমার ফার্স্ট ইনকাম। আর এটা আপনারা বুঝতে পারবেন যে আমি ওই টাকাটাকে কোনো ইম্পর্টেন্ট জিনিসে খরচা না করে আমি প্রথমে কি করেছিলাম, সেই টাকাটা দিয়ে একটা বিড়াল কিনেছিলাম, এমন একটা ক্যাট যেটার জন্য আমার ইভেন আমার নেইবারদের সাথে হয়তো ঝগড়াও হয়ে যাচ্ছিল। এবার উনি বলেন যে তিনি কি এমন জিনিস লিখেছিল যার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছিল। উনি রিভিউ করেছিলেন দ্য এঞ্জেল ইন দ্য হাউসের একটা নোভেলের। লেট ভিক্টোরিয়ান এজেতে একটা মেল রাইটার এই বইটা লিখেছিলেন। উনি বলেন যে আমি মেল রাইটারের নামটা নেব না, তবে এটা ঠিক যে আমি যদি এখন রিভিউয়ে যদি যাই তাহলে আমাকে অনেক কিছুরই সামনা করতে হবে। আমাকে মানে বেসিক্যালি অনেক বিপত্তির সামনা করতে হবে। আর স্পেশালি আমাকে যদি কোনো নোভেলের যদি রিভিউ করতে হয় তাহলে তো অবশ্যই অনেক বেশি মানে স্পিরিটস বা প্রেতের আমাকে মুখোমুখি হতে হবে। আর সেটা যদি কোনো মেল রাইটার হয় তাহলে তো অবশ্যই। বলেন যে এই যে ভূতের কথাটা যেটা বলছি সেটা ছিল একটা মহিলার ভূত, আর আমি তার গলা চেপে তাকে মেরে ফেলেছিলাম। উনি এখানে একটা মার্ডারের কথা বলে, কিন্তু কিসের মার্ডার সেটা আমাদেরকে আস্তে আস্তে সামনে জানতে পারবো। এঞ্জেল ইন দ্য হাউস এমন একটা কাজের কথা, সেটা হলো ঘরের যে মহিলারা তাদেরকে নিয়ে লেখা হয়েছিল। উনি বলছেন যে এনার হয় কিছু এমন মানুষ যারা অন্যদের ব্যাপারে বেশি ভাবে, দিনে যেটা বেঁচে থাকে সেটাই খাওয়া দাওয়া করে,
লোকের ব্যাপারে বেশি ভাবে, প্রত্যেকদিন স্যাক্রিফাইস করেন, কোনো ব্যাপারেই নিজেদের মত প্রকাশ করে না। তবে কেউ এনাদের পরামর্শ চায়ও না। অন্যর খুশিতেই নিজের খুশিটাকে ওনারা এনজয় করেন। আর এরকম মানুষদেরকে যদি আমরা এঞ্জেল না বলি তাহলে আর কাদেরকেই বা বলবো। তো এরকম টাইপের মানুষ ভিক্টোরিয়ান এজেতে অনেক ঘরেই পাওয়া যেত, আর ইন্ডিয়াতে তো এখনো পর্যন্ত আছে যদিও। তখন উনি বলেন যে আমি যখন ক্রিটিসাইজ করতে বসলাম এই বইটার তখন একটা মহিলার ভূত এসে আমাকে ব্যতিব্যস্ত করে তুললো। ওই ভূতটা এই জন্য এসেছিল কারণ আমি একটা খুব ফেমাস লোকের ক্রিটিসাইজ করতে যাচ্ছিলাম। এটা আমার কানের কাছে এসে বলল যে ডিয়ার, তুমি তো একটা খুব ইয়াং রাইটার, আর তুমি যেই বইটার ক্রিটিসিজম করতে বসেছো সেটা একটা পুরুষ দ্বারা রচিত। তাই এমন কিছু লিখবে যেটাতে সোসাইটি যাতে খারাপ না মনে করে, ভেবেচিন্তে নিজের লেখাগুলো লিখবে। সোসাইটির বিরোধিতা করবে না, আর কে বুঝতে দেবে না যে তোমার কাছেও তোমার নিজস্ব ব্রেন আছে ইউজ করার মতো। উলফ বলেন যেন মনে হচ্ছিল উনি আমাকে গাইড করছিলেন যে কিভাবে আমাকে লিখতে হবে। তবে আমার তো সেরকম টাকা পয়সার কোনো খাঁই ছিল না, তো তাই আমি কি করলাম, পেছন দিকে তাকিয়ে ওই ভূতটার গলা চেপে মেরে ফেললাম। উনি বলেন যে আমাকে যদি এটার জন্য যদি কেউ কোর্টেও নিয়ে যায় আমি সেখানে গিয়ে বলবো যে আমি যদি তখন যদি ভূতটাকে না মারতাম তাহলে আমার হয়তো লেখাটা এরকম হতো না, আমার লেখাটাকেও তখন ওখানে রকম হয়ে যেতে হতো, আমার মনটাকেই হয়তো মেরে ফেলতে হতো। কারণ লেখাতে মন তখনই আসে যখন তুমি তোমার ব্রেনটা ইউজ করো। মিথ্যে কথা বলে কোনো জিনিসের সত্যতাটাকে আমি কি করে সামনে আনবো দুনিয়ার। উনি বললেন যে হয়তো মানুষ মারাতেও হয়তো এত বেশি প্রবলেম হয় না যতটা নিজের একটা ভূতকে মারতে প্রবলেম হয়। কারণ সেটা সময় আমাকে বলে বেড়াচ্ছিল কেন লিখছিস এরকম, এত সত্যি কথা তো লেখার কোনো দরকার ছিল না তোর। এতটাই সময় নষ্ট হয়ে গেছিল যে আমি তখন হয়তো একটা গ্রিক গ্রামার পড়ে ফেলতে পারতাম। এটা এমন একটা ভূত যেটা প্রত্যেকটি মহিলা রাইটারকে অবশ্যই জ্বালায়, আর কখনো না কখনো সব মহিলা রাইটার্সদেরকেই হয়তো মারতে হয় এই ভূতটাকে। আর এভাবেই শুরু হয়েছিল আমার জার্নালিজমের পথটা। আর যেটা দিয়ে প্রথম টাকাটা পেয়ে আমি সেটা দিয়ে একটা বিড়াল কিনেছিলাম। এবার এই টাকাটা পাওয়ার পর আমি আরো বেশি অ্যাম্বিশিয়াস হয়ে গেলাম। আমি ভাবলাম যে শুধু বিড়াল নয়, এরপর আমাকে একটা মোটর কার কিনতে হবে। তাই তিনি জার্নালিজম ছেড়ে উনি চলে এলেন লেখার জগতে। উনি ভাবলেন যে আমি নোভেলস লিখবো। অবাকও লাগলো ওনার যে লিখবো তাতে পুরো পৃথিবী নাকি আমাকে মোটর কার কিনতে সাহায্য করবে। এবার তো আমি নোভেল লেখা শুরু করলাম। এবার আপনাদের সেক্রেটারি যেমন বলেছে সেই অনুযায়ী আমাকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে যে আমার নোভেল লিস্ট হয়ে যাওয়ার পথের আপস অ্যান্ড ডাউনস ছিল। তো উনি প্রথমে বলেন যে একটা নোভেলিস্ট হওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা দরকার হয় সেটা হলো তোমাকে একদম কনসিয়াসনেসটাকে সরিয়ে দিতে হবে। এই জিনিসটা ভাবছি সেটা যাতে ডিস্টার্ব না হয়ে যায়, তো আমাদেরকে সেম লাইফস্টাইলটাকেই ফলো করতে হবে প্রত্যেকদিন। ডিস্ট্রাকশনস থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা যেমন জানি যে ওনার যে লেখা নভেলসগুলো এগুলো সব স্ট্রিম অফ কনসিয়াসনেসটাকে ফলো করে, তো তার জন্য ওনাকে খুব ধৈর্য ধরে কাজগুলো লিখতে হতো, তবেই ওরকম টাইপের একটা মাস্টারপিস বেরোতো। ঘন্টার পর ঘন্টা ধরো তুমি বসে আছো আর তুমি কিছু লিখতে পারছো না, একটা ওয়ার্ডও বেরোচ্ছে না। যেমন একটা ফিশারম্যান, ও নিজের ছিপটা লাগিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, আর এদিকে একটা মাছও উঠছে না। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে যদি তোমার মাথায় একটা থট আসে যে হ্যাঁ এটা নিয়ে লিখবো, তারপরে যদি তোমাকে ভাবতে হয় যে না এটাতে আমাদের সোসাইটি কি ভাববে, লোকেরা কি ভাববে, তখন কিরকম লাগে। তো উনি বলেন যে আমার লাইফে দুটো ইম্পর্টেন্ট প্রবলেমস যেটা হয়েছিল সেটা হলো এক তো নিজের ওই ভূতটাকে মেরে ফেলা যে হ্যাঁ সোসাইটি কি ভাববে, আর দ্বিতীয় প্রবলেমটা হলো যে আমার লাইফের যে অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্সগুলো সেইগুলো আমি কি করে পুরো ওয়ার্ল্ডের সাথে শেয়ার করব। উনি বলেন যে হতে পারে যে আমাদেরকে বাইরের দিক থেকে আমাদের মানুষদের মধ্যে ছেলে মেয়েকে আলাদা করে বোঝা যায় না, বাট দ্য থিং ইজ যে ভেতর দিক দিয়ে মনের দিক দিয়ে মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়। এটা তো সামান্য লিটারেচার নিয়ে আমরা কথা বলছি, মেয়েদেরকে সব ফিল্ডে গিয়েই কত কিছু যে বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে তাদের গোলস অ্যাচিভ করতে হয় সেটা একটা মেয়েই জানে। একটা মেয়ের কিছু দরকার পড়ুক কি না পড়ুক, আ রুম অফ ওয়ান্স ওন এটা খুব দরকার পড়ে। এখানে যত অডিটোরিয়ামে যত মেয়েরা বসে আছে, অ্যাকর্ডিং টু ভার্জিনিয়া উলফ উনি বলছেন এই স্পিচটাতে যে এখানে যত অডিটোরিয়ামে মহিলা বসে আছেন সবারই কোথাও না কোথাও গিয়ে যে রুমটাকে ওনারা ওন করেন সেটা দরকার।
আর যারা সদ্যমাত্র নিজেদের রুমটাকে অ্যাচিভ করেছে তাদের তো এখনও অনেকটা পথ বাকি আছে, সেটাকে ডেকোরেট করতে হবে, সেটাকে ফার্নিশ করতে হবে। লাস্টে উনি বলেন যে এইসব নিয়ে যদি আরও ডিসকাশন করার সময় থাকতো, কোয়েশ্চেন আনসার্স করার সময় থাকতো, তাহলে হয়তো আমিও করতাম, কিন্তু আমার এখন সময় হয়ে গেছে, তাই আমাকে এখন আলবিদা জানাতে হবে। এটা ছিল আমার একটা স্পিচ, যেটা ওই অডিটোরিয়ামেতে ভার্জিনিয়া ওলফ দিয়েছিলেন। এই ছিল আজকের লেসন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।